পেছনে গারো পাহাড়, যার ভেতর থেকে নেমে এসেছে একটি নদী। সেই নদীর কূল ঘেঁষে এখানে গড়ে উঠেছে এক অন্যরকম জনপদ, হলদিগ্রাম। গ্রাম তো নয়, যেন ফসলের স্বর্গ। এই গ্রামে গৃহস্থ বাড়িতে কোনো উঠান নেই। পাহাড়ি বনভূমির পাশাপাশি হলদিগ্রামের বাসিন্দারা তাদের বাড়ির চারপাশের পতিত পড়ে থাকা জমিকেও বানিয়েছেন কৃষিক্ষেত্র। আর এভাবেই সীমান্তের এই পাহাড়ি বনভূমির ভেতর গড়ে ওঠা হলদিগ্রাম হয়ে উঠেছে ফসলের গ্রাম। গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা দেখব ভারত সীমান্তে পাহাড়ের পাদদেশে মহারশি নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা এই হলদিগ্রাম। জানব এখানকার সমৃদ্ধির পেছনের গল্পগুলো এবং তুলে ধরব বর্ষাকালে পাহাড়ের অপরূপ প্রকৃতি। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হলদি গ্রামটা মানে শুধু গ্রাম বললে ভুল হবে। হলদি গ্রামকে আপনার নাম দিয়েছে আমাদের মিজান ভাই, সবজি গ্রাম। গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা দর্শক ঘুরে ঘুরে আপনাদেরকে এই হলদি গ্রামটা দেখাবো। আর এই হলদি গ্রামটা দর্শক এমন একটা গ্রাম যেটা আমাদের বাংলাদেশের ভেতরে মডেল হতে পারে, কারণ এখানে যে কৃষকরা রয়েছে তারা তাদের বাড়ির চারপাশের কৃষি জমি এবং পাহাড়ি বনভূমির পাশের যে ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে কৃষি সেক্টর, সেখানে তারা কৃষি কাজ করে এবং বিভিন্ন ফসল উৎপাদন করে গ্রামের কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি এবং গ্রামের যে চিত্র সব কিছুকেই তারা বদলে ফেলছে। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের একেবারে উত্তরে সীমান্ত ঘেঁষা ছোট্ট একটি গ্রাম, এই হলদিগ্রাম। পূর্বে গ্রামের বাজারটি গারো বাজার নামে পরিচিত ছিল। এখন বলা হয় গারোকোনা বাজার অথবা হলদিগ্রাম। এই অঞ্চলে কোনো কৃষি জমি ছিল না, সবই ছিল পাহাড়ি বনভূমি ও ঝোপঝাড়ে ভরা। জীবন জীবিকার জন্য বনভূমির ভেতর এখানকার স্থানীয়রা হলুদ চাষ করতেন। কিন্তু সময় বদলেছে। কৃষকদের কঠোর পরিশ্রমে বনভূমি এখন হয়ে উঠেছে কৃষি জমি। সেই জমিতে প্রচুর ফসল হয় দেখে স্থানীয়রা পরিকল্পনা করে তাদের বাড়ির চারপাশের পতিত পড়ে থাকা জমিকেও কাজে লাগিয়েছেন, ফলিয়েছেন প্রায় সকল ধরনের ফসল। আর ধীরে ধীরে হলদিগ্রাম হয়ে উঠেছে ফসলের গ্রাম। সমৃদ্ধ হয়েছেন গ্রামবাসীরা, সমৃদ্ধ হচ্ছে দেশ। প্রিয় দর্শক, আমি কিন্তু এখন এই যে দেখুন কৃষি জমির ভেতরে রয়েছি। এখান থেকে কিন্তু অনেক রকমের ফসল উৎপাদন করছে বর্তমানে। তবে এখানে তো মৌসুমি ফসলের উৎপাদন হয়। সাধারণত এই সময়টায় আমরা যে জমিগুলো দেখতে পাচ্ছি এবং যে ফসলগুলো দেখতে পাচ্ছি, দেখুন অধিকাংশই কিন্তু কাকরোল। আর তার পাশাপাশি এই যে কাকরোলের নিচে এখানে কিন্তু হলুদের চাষ করা হয়েছে। দেখুন এই যে নিচ থেকে হলুদ, এবং এই কাকরোল তোলার সাথে সাথেই এখানে কিন্তু কৃষকরা আবার সম্ভবত আপনার সিম করবেন নাকি ভাই? উশি, উশি যেটা এরপরে এর নিচ দিয়েই উশির চারা লাগানো হবে এবং এই উপরের যে নেটটা রয়েছে এটা এভাবেই থাকবে, শুধু উপরের এই জঙ্গলটি আর কি সাফ করে দিবেন। আর তাহলেই এখানে আপনার মোটামুটি উশি হবে, তাই তো? এবার উশি চলে গেলে তারপরে আবার অন্যান্য আবার বাগুন চলবে, মানে প্রভৃতি ফসল এখানে আপনার ধারাবাহিকভাবে চলতে থাকে সব সময়, 12 মাস। হ্যাঁ প্রিয় দর্শক, আমি মূলত এখানে যখন এসছি
এটা হলো একদম দুপুরের সময়। এই সময়টাই যেটা হয়, এই অঞ্চলের যে কৃষক ভাইরা রয়েছে তারা কিন্তু একদম ভোরবেলায় এখানকার ফসলটা তুলে ফেলে। কারণ হচ্ছে তারা গারোকোনা বাজারে তারা বিক্রি করে 7টার মধ্যে, সর্বোচ্চ বাজারটা 9টা পর্যন্ত থাকে, 9টা পর্যন্ত থাকে। তো তার মধ্যে তারা এই অঞ্চলের যে ফসলগুলো রয়েছে সেগুলো তুলে তারা ঢাকা শহরের জন্য পাঠিয়ে দেয়, এবং ঢাকার যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু নিয়ে যায়। তো এই সময়ে আমি যে এসি, রীতিমতো এখানকার ফসল কিন্তু মানে ভাইরা তুলে ফেলছে। এখান থেকে যে কিছু কিছু কাঁকরোল রয়েছে, এই যে দেখুন। আবার আমি যদি দেখাই আপনাদেরকে ভেতরে ঢুকিয়ে, এই যে এই দিক থেকে কিন্তু এই যে কিছু বড় কাঁকরোল ভাইরা এখনো রেখে দিছে। এটা সম্ভবত বিকেলের জন্য, এই যে দেখুন কালকের জন্য তারা এটাকে রেখে দিয়েছে, কালকে তারা বিক্রি করবে। দেখুন এই যে এখানে মানে আপনার যে ফলনটা হয় প্রিয় দর্শক, এটা আসলে অভাবনীয় ফলন। আপনারা কল্পনাই করতে পারবেন না কি পরিমাণে ফলন হয়। এই যে আমি ভেতর দিয়ে আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাই। এই যে দেখুন, খুবই চমৎকার। তবে সংকটও এখানে কিছু কম নয়। বনভূমির কাছের কৃষি জমিতে নেমে আসে বন্য হাতি, এমনকি চলে যায় গ্রামের ভেতরেও। ফসল নষ্ট করার পাশাপাশি বাড়িঘরও ভাঙে। এই যে ভাইয়ের এখানে ঢুকছিল হাতি, ওই যে এই দিকটায় দেখুন, ওই যে দিনের বেলায় দিনেই তার কিন্তু হাতি ঢুকে, মানে দিনের বেলায় কিন্তু তার এই জমিগুলোকে ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে, ভেঙে দিয়ে গেছে। এই দিক থেকে আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনার সামনে ভাই এটা কি মরিচ গাছ? এই যে মরিচ গাছ না, এই যে এখানে তো আর ওই আপনার যে পানি জমে মরিচ গাছ নষ্ট হয় এরকম সমস্যাগুলো হয় না, এইখানে পানি ওঠে না, তাই না? আর এখানে দর্শক আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, এখানে কিন্তু মরিচের ফলনও চমৎকার। আর এই একটা কারণে বিগত কিছু বছর যাবত আমাদের এই জনপদে আপনার মরিচের দাম বর্ষাকালে কিন্তু এখন আর অতটা বাড়ে না, তাই না ভাই? এখানে যেহেতু আপনার মরিচটা হচ্ছে রীতিমতো এবং ফলনও ভালো, যার কারণে কিন্তু আমাদের এই দিকের মানুষকে অতটা দামে মরিচ খেতে হচ্ছে না। আমাদের ভাবি সে বলছিল, আর আমরা আগেও আলোচনা করেছি বিষয়টা নিয়ে, যে হাতি এখানে দিনেও ঢুকে পড়ে, কারণ ফসলের এখানে উৎপাদন রয়েছে, আর ফসল খেতেই, ফসল নষ্ট করতেই কিন্তু দর্শক হাতি আসে। এই বনভূমির ভেতরে প্রিয় দর্শক একেবারে এই বাতাস ঢোকে না, কারণ ওই যে টিলাগুলো আছে টিলাগুলোতে আটকে দেয়। দেখুন এখানে পরিশ্রমটা কি পর্যন্ত মানে হয়। ভাই যেভাবে তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, এভাবে যদি মানে আপনার সারাদিন ঘাম বেরোয়, তাহলে পানির শূন্যতা তো শতভাগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। প্রচুর পরিমাণে পানি এখানে দরকার। যদিও বন রক্ষা ও বন্য প্রাণী সংরক্ষণের জন্য প্রশাসন সহ এখানকার স্থানীয়রাও একসাথে কাজ করছেন। বনভূমিতে তারা লাগিয়েছেন বেত এবং আরও নানান পরিকল্পনা রয়েছে তাদের। বাস্তবায়িত হলে যুগপৎ ফল পাওয়া যাবে, এমনটা ধারণা করছেন তারা। এই বেত চাষ করলে হাতি ভয় পেয়ে সহজে ক্ষতি করতে পারে না, বিধায় এই বেতগুলো লাগানো হয়েছে। আর এই বাগানগুলো দেখছেন, এগুলো আমাদের সামাজিক উটলট বাগান। এটা বাংলাদেশ সরকারের সাথে চুক্তিতে আমরা এই বাগানগুলো করছি। আমি মূলত মধ্যটিলার রেঞ্জের অধীনে যে বাগানগুলো করেছি সেই তত্ত্বাবধানে আমি সভাপতি আছি, বর্তমানে দায়িত্বে পালন করতেছি আর কি। এই বাগানগুলোর মধ্যে এই যে বেতের চারা রোপণ করা হয়েছে, বেতের চারার কারণে হাতিগুলা তেমন একটা ক্ষতি করতে পারে না, বিদায় এই বেতের চারা এইভাবে লাগানো হয়েছে। সবকিছুকে ছাপিয়ে এই গ্রামের গৃহস্থ বাড়ির চারপাশে কাকরোলের মাচা, বেগুনের ক্ষেত, বরবটির বেড়া গ্রামটিকে অনেক নান্দনিক করে তুলেছে। মনে হয় যেন বেহেশতের ভেতরে আছি। স্থানীয় কৃষকরা বলেন, এখানকার পাহাড়ি জমি খুবই উর্বর। এখানে প্রায় সব ধরনের ফসল হয়, ঝিঙা, কাকরোল, বেগুন, মরিচ, জালি কুমড়া, বরবটি, শিম প্রভৃতি। গ্রামবাসীরা এইসব ফসল খুব সকালে ক্ষেত থেকে তোলেন।
এবং বিক্রি করেন গারোকোনা বাজারে। জেলা শহরের ব্যবসায়ীদের পাশাপাশি যা ক্রয় করতে আসেন রাজধানীর ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, আপনাদেরকে বলেছিলাম না যে হলদি গ্রাম, এই গ্রামটা ফসলের স্বর্গ। এই যে দেখুন মিজান ভাই ভিডিও করছে, আর এইটাই কিন্তু মানে আপনার গ্রামের ভেতরে আপনারা কি কখনো এরকম দেখেছেন যে মানে সমস্তটা জুড়েই কেবল ফসল আর ফসল? মানে এই যে আপনার এরিয়াটা দেখুন, এটাই কিন্তু গ্রামের ভেতরকার এরিয়া। তো আমরা এই যে দেখুন মেঠো পথ, এই পথ দিয়ে আসলে আপনার এই ফসল নেওয়ার জন্য বিভিন্ন যানবাহনের চলাচল রয়েছে। দেখা যাচ্ছে দর্শক আপনার কয়েক ধরনের ফসল, যেমন এটা হচ্ছে আপনার জালি কুমড়া, তার পাশাপাশি ওই যে হচ্ছে বরবটি, তার পাশে এই যে বেগুন খেতে একটু বিষ বেশি দেওয়া লাগে, তো ওই যে এক ভাই কীটনাশক দিচ্ছে। আর এর অপোজিটে এখানে হচ্ছে আপনার কাঁকরোলের ক্ষেত। এই যে পুরাটা জুড়ে আপনারা দেখছেন পাহাড়ি ভূখণ্ডের ভেতরেও এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকরোল কিন্তু আবাদ হয়েছে। আর এই রাস্তার পাশ দিয়ে সুপারি, এখন দুর্মূল্যের বাজারে সুপারির কিন্তু বিপুল পরিমাণে চাহিদা। এই কারণে এই গ্রামটা মানে প্রকৃত অর্থে হলদি গ্রাম খুবই সমৃদ্ধ। মানে এর সমৃদ্ধিটার পেছনে রয়েছে ফসল এবং এখানকার মানুষের যে একটা সুদূর প্রসারী পরিকল্পনা, যে তারা বাড়ি ঘর করার জন্য মানে আপনার জায়গা জমিকে নষ্ট করেনি। দেখুন তারা কিন্তু তাদের প্রয়োজনীয় জায়গাটুকু মানে ঘরের জন্য, থাকার জন্য যেটুকু শুধুমাত্র প্রয়োজন সেটুকুকে ব্যবহার করছে তার ঘর বাড়ির জন্য। আর ঘর বাড়ি মানে আপনি দেখবেন যে মনে হবে যে আপনার ওই যে একটা বাড়ি, তো দেখা যাক এর চতুর্পাশ দিয়ে যদি আপনারা তাকান, দেখেন শুধু ফসলের ক্ষেত আর ক্ষেত, আর তার মধ্যে দিয়ে ওই যে ঘর। ব্যক্তিগতভাবে দর্শক এই হলদি গ্রামের যে পরিবেশ, এখানকার মানুষের যে জীবনের যে বৈচিত্র্য, সেটা আমাকে মানে ব্যাপক পরিমাণে প্রভাবিত করছে এবং আমি সত্যি বলছি মানে আমি মুগ্ধ হয়েছি। এই রকম যে প্ল্যানিং করা যায় এবং বাড়ির চারপাশের জমিকেও যে এত সুন্দরভাবে ব্যবহার করে ফসল ফলানো যায় এবং মানে এই পরিমাণে উৎপাদন করা সম্ভব, সেটা আসলে বিস্ময়কর। তো আমি মনে করছি যে এটা আপনারাও দেখে মুগ্ধ হবেন, মানে এটা আমার ব্যক্তিগত অভিমত। তো যাই হোক দর্শক, আমরা হলদিগ্রামের ভেতরেই আছি। দেখুন আমরা আরও হলদিগ্রাম দেখব এবং হলদিগ্রামের যে এরকম প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার যে মানে কৃষি, তো এটা আসলে আপনাদেরকে আনন্দ দেবে আমি মনে করি এই ভিডিওতে। বেগুনের পাতা ফেলানো লাগে ভাই? ও সাদামাছি রোগটা তো মানে আপনার খুবই খারাপ একটা রোগ, ফলনটা কমাই দেয়। হ্যাঁ, ও ভাই এই যে বেগুনটা, এটা কি জাতের বেগুন ভাই? তবে ফলন মনে হয় ভালোই দেয়। এই সিজনটায় আপনার আমি দেখছি যে বাজার ঘাটে আপনার বেগুনের কিন্তু যে কোয়ালিটিটা এটা খুব বেশি ভালো না, কিন্তু আমি এই হলদিগ্রামে এসে দেখলাম যে এখানে যারা আপনারা যে বেগুনটা করছেন এটা কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না ভাই? এও বড় হয়েছে এবং পুষ্টি দেখুন আপনার বেগুনগুলো কিন্তু বেশ পুষ্ট সুন্দর। মানে এই সিজনে বর্ষার সময় কিন্তু এত ভালো বেগুন পাওয়া যায় না, একবারে মসৃণ। হ্যাঁ ভাই, কতটা জমিতে করছিলেন আপনি? আমি এনো 3 কাঠা মারি করছি। 3 কাঠা? তাহলে 3 কাঠায় শতাংশ হলো 3 আসতে 24, 8% এক কাঠা না 5% 15%। তো ভাই বেগুনের পাশাপাশি আমরা এই গ্রামে দেখছি যে আরো অনেক ফসল করছে, তো বেগুনটা মোটামুটি কি লাভজনক ফসল? বাগানের খরচও বেশি, লাভও বেশি। পোকায় ধরে বেশি না ভাই? পোকার আক্রমণ হয়। তারপরে যেবার অন্য বছর এই রোগটা ছিল না, এই যে সাদা রোগটা, হলুদ রোগটা, এবারে এটা নতুন রোগ, এটা নতুন আছে এবার মেলা গাছে ধরছে। তার মানে ফসল যতই আছে সব ফসলেরই রোগ আছে। তারপরে ওই যে ওই কারকলটা আপনার রোগবালা একটু কম, কাকরোলটা। আর এটা তো চারা একবার লাগাই থুইলেই বারবার হয় না, সিজন আইলেই কাকরোল। হ্যাঁ তাই। তো ওটা আর একটু বীজও লাগে না? বীজ এমনি যদি আগলাকে তো লাগায়, ওটা মোটা আছে, মোটা লাগাইলে। পাহাড়ের ভেতরে তো আপনারা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন ভাই হলদিগ্রাম, আসলে এটা ভাল লাগছে আমার, খুব ভালো লাগছে। সবজি গ্রাম হলদিগ্রাম না দিয়ে নামটা সবজি গ্রাম দেওয়া দরকার। এত পরিমাণ সবজি না, এটা এই বাড়ি যে বলাই বাহুল্য। এগ্রিমেন্ট নিয়ে করাবা করছেন। তো ভাই এখন এখানে মোটামুটি কি কি ফসল আছে এই সময়টা, এই বর্ষার সময়টা? কারকল আছে, বটবড়ি আছে, ঝিঙ্গা আছে, কদু আছে, জালি কুমড়া আছে, সবই আছে মোটামুটি। আছে পরাই
তিতা আছে, সব ফসলই আছে। মানে একজনে একখানা করছে, কারকলটা আর কি বেশি, এই সেজন্য কারকল আর বাগুনটাই বেশি। আরেকটা জিনিস ভাই আমি দেখছি যে আপনাদের এই অঞ্চলের ফসল মানে ঢাকায় তো যাই, কিন্তু তার পাশাপাশি আমাদের শেরপুর জেলা, তারপরে ময়মনসিংহ, এই সমস্ত জায়গায় যে সমস্ত বাজার ঘাট আছে, ছোট ছোট উপজেলা, সেখানেও যায়, তাই না ভাই? সব জায়গাতেই যায়, সব জায়গায় যায় না? সব জায়গায়। এইখানে কি আপনার বরবটি করতেছেন নাকি উশি? কোনটা বরবটি? উশি বরবটি দুইটা একসাথে হবে ভাই? ও আচ্ছা আচ্ছা। হলদিগ্রামের ভেতরে দর্শক এখন কোনো জায়গায় ফাঁকা নেই, সব জায়গা জুড়ে ফসল। এই যে এখানে ভাই দেখলাম আপনার একসাথে দুইটা করছে, একটা হচ্ছে বরবটি এবং পাশাপাশি হচ্ছে গিয়ে সিম। আর একটা কথা বলি, এইখানে আমি আগেও এসেছি গারো বাজারে, যেটাকে আপনার গারোকোনা বাজার বলে। তো ওই গারোকোনা বাজারে আমি দেখেছি এখানে বিপুল পরিমাণে বরবটির আমদানি হয় এবং সরাসরি সেগুলো কিন্তু এখান থেকে রাজধানী ঢাকায় যায়। আর এদিকে দেখুন এখন এখানে যে জাংলাগুলো রয়েছে, এখানে জালি কুমড়া রয়েছে। আর এই যে ভেতর দিয়ে যে আপনার একটা ছোট রাস্তা গেছে, এই যে দেখুন এই যে কাঁকরোলগুলো, এই রাস্তার পাশ দিয়ে আমরা দেখতে পাই যে এই কাঁকরোল ক্ষেতের ভেতরেই কিন্তু অলরেডি রীতিমতো এখন আস্তে আস্তে আপনার শিম গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। শিম বলতে আমাদের এই অঞ্চলে উশি বলে। এগুলো বড় হবে আর কাঁকরোল গাছের যে জাংলা রয়েছে এর উপরে যে এই যে কাঁকরোল গাছগুলো রয়েছে এগুলো মরে যাবে, এগুলো ফেলে দেবে, এই জাংলার ভেতরেই তখন শিম হবে। আর একটা কথা দর্শক, এখানে মানে আপনার এটাই কিন্তু গ্রাম, মানে এইটাই গ্রাম এবং এই ক্ষেত খামারের ভিতরেই ঘরবাড়ি রয়েছে। আসেন আপনাদেরকে দেখাই। এই যে ভাই আপনার নামটা কি? আমার নাম রমজান। রমজান, এই বাসা আপনার? আচ্ছা আচ্ছা ভাই, আপনারা এই যে হলদিগ্রামটার ভেতরে আমি যেটা দেখছি সেটা হলো যে আপনারা বাড়ির জায়গায় খুব বেশি নষ্ট করেন নাই, ফসলের জন্য জমির জায়গাটা রাখছেন বেশি। তো এইটা কি ভাই আপনারা কোনো প্ল্যানের মাধ্যমে করছেন নাকি এটা আপনাদেরকে কোনো কৃষি দপ্তর থেকে প্ল্যানিং শিখাইছে? না না, এটা আমরা নিজেরা আগে থেকে বলে আপনারা নিজেরাই নিজেদের জায়গা থেকে উদ্যোগটা নিছেন? হ্যাঁ ভাই, এই উদ্যোগটা প্রথম কে শুরু করছিল আপনাদের এই গ্রামে? প্রথম মনে করেন আনছে, আনার পরে মনে করেন ঢাকা থেকে মূল আনছে, কাকরোল মূল আইনে লাগাইছে। এরপরে আপনার আগে হলুদ চাষ হইতো, আচ্ছা, বেগুন হইতো, আপনার লাউ করতো। এরপরে তোমার কাকরোলটা আইলো, সিম টিম মনে করেন আইছে, এরপরে থেকে আমরা বাজে কৃষি শুরু করছি। তো এইটা করে তো আপনারা অনেক উন্নতি করছেন ভাই এই অঞ্চলটায়, মানে প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হয়েছে, তাই না ভাই? আমাদের মনে করেন চাকরিজীবী থেকে বেশি আসে এখন বর্তমানে যে সময়টা আপনারা পার করছেন। দর্শক ভাবুন, হলদিগ্রামটাকে কিন্তু এই ভাইরা সমৃদ্ধ করছে। তো এইটা একটা মডেলের মতন হয়ে গেছে। সকাল বাজার তো দেয় না, সকাল বাজার তো লক্ষ লক্ষ টাকা বেচা কিনা হয়। এই আপনার গারোকোনা বাজার যেটা হলদিগ্রাম, প্রথমে তাহলে যে হলুদ চাষ হতো, হলুদ থেকে, এই হলুদ থেকেই কি ভাই হলদিগ্রামের নাম হয়েছে? হলদিগ্রাম না, গ্রামের নাম আগে হলদিগ্রাম ছিল, তারপর মানে হলদি চাষ টাস করতে আগে আপনার এরকম কোনো পদ্ধতি আসছিল না। আচ্ছা, আগে পরে থেকে মনে করেন আস্তে 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 আগে অল্প স্বল্প করতো, বর্তমানে মনে করেন যে অনেক জায়গায় জমি আবাদ আগে থেকে মনে করেন লোকও বাড়ছে, এরপর সংখ্যা বাড়ছে, এরপর মনে করেন যে বাজার গেছেও ভালো হবে বোঝেন নাই, বেচা কিনা সুবিধা আঙ্গরে চৌরাস্তা বাজার নিলে ঢাকা নিয়ে জায়গা বিভিন্ন জায়গায় নাইতে পারি না, এন্দা মনে করেন বক্সিগঞ্জ, শ্রীবুদ্ধি সব জায়গাতে চলে আর কেন থেকে মাল। আচ্ছা ভাই, এই যে আপনারা যে মানে আপনার দেখা যায় বাড়ি ঘরের চারপাশে যেভাবে ফসলটা উৎপাদন করতেছেন, আমরা দেখছি বিভিন্ন জায়গায় বাড়ি ঘরের চারপাশে এত ভালো ফসল হয় না। আঙ্গুতিকে হয় ইনশাল্লাহ। এই জায়গার কি এটা কি ভাই মাটির গুণে হয়? মাটি, এরপরে মনে করেন যে আমরা সার বিষ ব্যবহার করি বোঝেন, সবটাই চেষ্টা করুন লাগে, পরিশ্রম করুন লাগে বেশি, মানে সবকিছু চেষ্টার উপরেই আর কি পরিশ্রম করুন লাগে। আমরা তো মনে করেন যে সকাল থেকে এই মাত্র ফুল ছয় শেষ করছি, অনেক গোসল করছি না, গরু বাছুর উপাস, এরপরে অনেক ঘাস কাটমু গরু লেগে, মানে এইভাবে চলে আঙ্গরে। সকাল মানে 10টা সময় বেচা কিনে করে আয় করি, সকালবেলা উঠে ঘুমোতে ফজর নামাজ পড়ে আমরা মাল কাটি, কাটার পরে বেশি বেচা কিনে করার পর 9টা 10টা দিক দিয়ে আয় করি, আইসে দেখাই খাই দেয় ফুল ছয়, ফুল ছয়নি পর আবার এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এই টালের সারা দিনই আপনার এই ফসলের প্রতি লেগে থাকতে হয়। বীজ দিব মানে বেগুন কত বীজ দিব, আচ্ছা, বীজ দেওয়ার পরে মনে করেন যে সন্ধ্যার সময় গোসল করুন, সারা বছরই আঙ্গুরে এরকম একই রকম চৈত কাতি 12 মাস। মনে করেন যে কাকরোল যাবো আমি সিম আসবো, সিমের পরে আবার বেগুন লাগাইছি 5 কাটা মাটি, ফসল একটার পর একটা আছে, আমি 25 কাটা মাটি লাগাইছি আপনার এই সবজি। ও আচ্ছা, হলদিগ্রামকে তাই কেবল একটি গ্রাম বললে ভুল হবে। এখানকার কৃষকদের পরিশ্রম ও নান্দনিক জীবনবোধের সাথে প্রযুক্তির যথাযথ ব্যবহার হলে হলদিগ্রাম হয়ে উঠবে দেশের মডেল, যদিও ইতোমধ্যে তা সে হয়ে উঠেছেও। আশা করি ভিডিওটি দর্শকদের নতুন দিশা দেখাবে। প্রিয় দর্শক, মানে বাড়ির পথ আসলে এইটা আলপথ মিজান ভাই, মানে বাড়ির যাওয়ার যে রাস্তাটা সেটাকে তারা মানে আপনার চাইলেই কিন্তু পাকা করে খুব সুন্দর করে করা যেত, কিন্তু
পাকা করে যদি এই পথটাকে আপনার বিনির্মাণ করা হতো তাহলে কিন্তু এই ফসলের ক্ষতি হতো। এইখানকার মানুষের যে চিন্তা ভাবনা, এই জায়গাটাই আসলে একটা মানে পুরো বিষয়টাকে বদলে দিছে। মানে চিন্তা ভাবনার কারণেই তারা চিন্তা করছে যে এইভাবেই তো আসলে ডেভেলপ করা সম্ভব। যাই হোক করে একজনকে তারা দেখেছে এবং একজনের মাধ্যমেই হয়তো এটা আপনার এইভাবে পরিকল্পনা করছে। একটা গ্রামের ভিতরে এখন সবাই সেই পরিকল্পনাটা গ্রহণ করছে এবং ফসলের একদম রাজধানী তৈরি করে ফেলছে, মানে স্বর্গ তৈরি করে ফেলছে। তো এটা আসলে সত্যি অভূতপূর্ব, মুগ্ধকর। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখলাম এই হলদিগ্রামটি এবং এখানকার যে সীমান্তবর্তী জনপদের যে কৃষি বিপ্লব বলা যেতে পারে সেটা, এবং এখানকার মানুষের যে দৈনন্দিন জীবনের চিত্র দেখানোর চেষ্টা করলাম দর্শক। এই অঞ্চলের মানে পাহাড়ি জনপদের প্রাকৃতিক সৌন্দর্য। তো প্রত্যাশা করি আজকের পর্বের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই গারো পাহাড়ের পাদদেশ সিরিজের ভিডিওগুলো কেমন লাগে। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দর্শক অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে করে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।